আজ রবিবার ১৩ ডিসেম্বর ২০১৫, ২৯ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ হেমন্তকাল। অবুঝ মাকে বুঝিয়ে বাবার চোখকে ফাঁকি দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ৭১-এর যুদ্ধে গিয়েছিল। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল লাল সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের এত বছর পরও হয়তো এখনো অনেক মা পথ চেয়ে আছেন, তার যোদ্ধা ছেলে বাড়ি ফিরবে। ৭১-এ জন্ম নেওয়া অনেক মুক্তিযোদ্ধার সন্তান জন্মেই দেখেছিলেন ক্ষুব্ধ স্বদেশ ভূমি। তারা মায়ের কাছে যোদ্ধা পিতার গল্প শুনেছিল, হয়তো আজও শোনে। দর্শক, এমন অনেক আবেগ মাখা স্বপ্নের কথা কতই না বলা যায়। আসুন আমরা রক্তঝরা ১৯৭১-এর ইতিহাস শুনি সেই সময়ের কবিতা, শুনি মহান মুক্তিযোদ্ধাদের জলজলে স্মৃতিকথা। বিজয়ের মাসে এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সব শেষে আনন্দ আড্ডা। সুপ্রিয় দর্শক, আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক এবং বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল এবং বিজয়ের এই মাসে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? এই মুহূর্তে খুব ভালো। আপনাকে এবং আপনাদের মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিজয়ের মাসের অভিনন্দন। স্যার, আপনার কাছ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই সময়কার গল্প জানতে চাইব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেদিন প্রথম দিন আপনি যেদিন যোগদান করেছিলেন, কি করে যোগদান করেছিলেন এবং সেই সময়কার কিছু ভয়াবহ স্মৃতি, কিছু কষ্টের স্মৃতি এবং কিছু উৎসাহ উদ্দীপনার স্মৃতি নিয়ে আমরা আড্ডা দেব। তবে তার আগে রয়েছে আমাদের নিয়মিত কিছু পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে থিয়েটার চলন নাটুয়া, নাটোরের পরিবেশনায় নাটক সিরাজউদ্দৌলা। সুস্থ জীবনের জন্য দরকার একটা সুস্থ হৃৎপিণ্ডের। হৃদযন্ত্রের একটু এদিক সেদিক হলেই স্বাভাবিক কারণেই সবাই চরম দুর্ভাবনায় পড়ে যাই আমরা। সুস্থ হৃৎপিণ্ডের প্রত্যয় এবং হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ। এখানে হার্ট তথা হৃদযন্ত্রের সকল ধরনের সর্বাধুনিক চিকিৎসা করানো হয়। বহির্বিভাগ টিকিটের মূল্য ৫০ টাকা। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে বহির্বিভাগ বন্ধ থাকে। জেনে নিন ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, প্লট ৭/২, সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬। ফোন ৮০৬১৩১৪ থেকে ৬ পর্যন্ত অথবা ৮০৫৩৯৩৫ থেকে ৬ পর্যন্ত। ওয়েবসাইট www.nhf.org.bd। সুপ্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে একটি নাচ।
প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময় কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা, কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবারের আয়োজন অভিধান। ধন্বন্তরী। ধন্বন্তরী বলতে বোঝায় অব্যর্থ শক্তিসম্পন্ন ওষুধ বা চিকিৎসক। কথায় বলে ধন্বন্তরী ওষুধ। ধন্বন্তরী কবিরাজ, ডাক্তার। ভারতীয় পুরাণের গল্পে আছে সত্যযুগের দেবতা ও অসুরগণ স্থির করেন যে তারা অমৃত পান করে অজর, অমর ও নিরাময় হবেন। অমৃত লাভের জন্য তারা মন্দার পর্বতকে মন্থনকালে লক্ষ্মী, অপ্সরা এবং আরও অনেক কিছুর সঙ্গে অমৃত ভাণ্ড হাতে ধন্বন্তরী সমুদ্র গর্ভ থেকে আবির্ভূত হন। পরে দেবতারা তাকে দেব চিকিৎসক মনোনীত করেন। বলা বাহুল্য, দেবতাদের যিনি চিকিৎসক তিনি যে মহা গুণবান হবেন তাতে সন্দেহ থাকার কথা নয়। তাই এই গুণগানই ভাষায় উঠে এসেছে বিশেষ বাকভঙ্গির আশ্রয়ে। খাবারের উপাদান বা পরিমাণ না পাল্টে কেবল নির্দিষ্ট সময় মেনে নেওয়ার অভ্যাস করলে স্বাস্থ্যের বড় ধরনের কয়েকটা উপকারিতা পাওয়া যায়। এসবের মধ্যে রয়েছে ওজন কমানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একাধিক গবেষণা চালিয়ে দেখেছেন প্রতিদিন খাওয়ার অভ্যাস কঠোরভাবে মেনে চললে বিপাকীয় প্রক্রিয়ায় এক ধরনের পরিবর্তন আসে, আর ব্যাপারটা ঘটে একেবারে জিনগত পর্যায়ে। ফলে তখন ক্যালোরি ঝরানোর চেষ্টা না করেই রক্তে শর্করার মাত্রা এবং ওজন কমানোর ক্ষেত্রে উপকারিতা পাওয়া যায়। আর এ প্রক্রিয়ায় ক্যান্সার, হৃদরোগ, স্মৃতিভ্রংশ এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি হ্রাসের সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 11টা 5 মিনিটের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। প্রযোজনা আরিফ হোসেন। দুপুর 1টা 5 মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। অসুবিধা ছিল, এখন অসুবিধা আছে। কি অসুবিধা? বিকাল 5টা 20 মিনিটে ভর্তি পরীক্ষা বিষয়ক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি। প্রযোজনা মামুন খান। সন্ধ্যা 6টা 5 মিনিটে স্কুল এবং কলেজ বিষয়ক অনুষ্ঠান কিশোয়ান এবং ক্লাসের বাইরে। প্রযোজনা রফিকুল ইসলাম ফারুকি। ছলক ছলক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগেও তলার। সন্ধ্যা 6টা 30 মিনিটে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বিশেষ অনুষ্ঠান উন্নয়নে PKSF। প্রযোজনা আরিফ হোসেন। রাত 8টা 15 মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক ননস্টপ। রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা সাজ্জাদ সুমন। তাহলে কি পাত্রীর মায়ের ছবি তুলিয়ে নেব? আপনি শুধু শুধু মেয়েটারে কেন বকাঝকা করলেন? রাত 9টা 5 মিনিটে দেখবেন মাসুদ সাজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। রাত 11টা 25 মিনিটে দেখবেন মাসুম শাহরিয়ারের রচনা ও ফয়সাল রাজীবের পরিচালনায় ধারাবাহিক নাটক জীবন থেকে নেওয়া এই শহরের গল্প। দর্শক, এছাড়াও সকাল 7টা 30 মিনিট, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা 5টা, সন্ধ্যা 7টা 30 মিনিট, রাত 10টা 30 মিনিট এবং রাত 1টা 30 মিনিটে দেখুন বাংলা ভিশন সংবাদ। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক এবং বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদের কাছে। এই সকালের শুরুটা আপনার কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে শুরু করতে চাই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম যে গানটি গেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, সে গানটি দিয়ে শুরু করি। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারব না মা,
আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আপনি প্রথম যে এই গানটি গিয়েছিলেন, এই দিনটির কথা যদি একটু বলতেন। গানটি রেকর্ড হয়েছিল জুলাই মাসের শেষ সপ্তাহে এবং প্রচার হয়েছিল প্রথম 1971 সালের 15ই অগস্ট। আমার মনে আছে দিনটির কথা। দুটি গান গিয়েছিলাম আমি, এটি গানটি গাইলাম, আর যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যোগদানের ঘটনা যদি একটু বলতেন, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করছেন কণ্ঠ সৈনিক, উৎসাহ উদ্দীপনা, আপনাদের কণ্ঠ আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের আরো অনেক বেশি উদ্দীপ্ত করবে। দেখুন, আমি অবরুদ্ধ বাংলাদেশে জুলাই মাস পর্যন্ত ছিলাম, মাঝামাঝি জুলাই মাসের মাঝামাঝি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কি অবদান সেটা আমরা বুঝেছি এখানে বসেই। কাজেই আমার দুটো অভিজ্ঞতাই আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের কিভাবে উজ্জীবিত করছে সেটা এখান থেকেই আমি বুঝেছিলাম। এবং আমার মনে আছে যে একদিন বা এক বেলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বন্ধ ছিল কোনো কারণে, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে বা যে কোনো কারণেই বন্ধ ছিল। সেদিন আমাদের যে অবস্থা, মনে হয় আমরা বোধহয় আর পারলাম না, হেরে গেলাম। কাজেই যেহেতু আমি তার আগের থেকেই গান করি এবং 1969 থেকে আমি রেডিও টেলিভিশনে গান করতাম, আমারও ইচ্ছা করতো যে আমিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করব এবং দেশবাসী যারা অবরুদ্ধ রয়েছেন তাদের অনুপ্রেরণা কারণ হব। এই যে তাড়না, এ তাড়না ছিল, প্রাণের ভয় ছিল, সর্বোপরি দেশ স্বাধীন করব সেই ভিতরে একটা উদ্দীপনা ছিল। এই সব মিলিয়ে আমরা জুলাই মাসের শেষের দিকে সাতক্ষীরা বর্ডার দিয়ে, এটা মানে যাওয়ার যে বর্ণনা সেটা না করাই ভালো, অনেক সময়ের ব্যাপার। মানে অনেক, আপনি জানেন যে বাংলাদেশে জুলাই মাসে বর্ষাকাল, হ্যাঁ, সেখানে প্রায় মানে কাঁধ সমান পানি, কাদা, এই পথে হেঁটে 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 6 দিন 7 দিন হেঁটে তারপরে আমরা বর্ডারে গিয়ে পৌঁছেছিলাম। আমার মনে আছে সাতক্ষীরা বর্ডার দিয়ে আমরা পার হয়েছিলাম একটা গ্রুপ। তারপরে কলকাতায় গিয়ে নামলাম। এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় যাকে জিজ্ঞেস করি বলে মুজিবনগর। এখন মুজিবনগর তো আমরা চিনতে পারছি না, কেউ বলতে পারছে না যে মুজিবনগরটা কোথায়। তা আমাকে একজন পরামর্শ দিলেন যে আপনি থিয়েটার রোডে যান, ওখানে বাংলাদেশের অফিস আছে, এই অফিসে গেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খোঁজ পাবেন। গেলাম অফিসে এবং সেখানে গিয়ে জানতে পারলাম যে বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বাড়িতে রেকর্ডিং হয়। আমার মনে আছে 57/A বালিগঞ্জ সার্কুলার রোড। গিয়ে দেখি মোহাম্মদ আব্দুল জব্বার, তারপরে আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, এই সহ অসংখ্য মানে আমাদের বাংলাদেশের শিল্পীরা ওখানে রয়েছেন, মলয় কুমার গাঙ্গুলি, আমার যতটা মনে পড়ছে সেগুলো বলি, তারপরে সমর দাস, সুজিও শ্যাম, আর রেডিওর বেশ কিছু কর্মকর্তা, আচ্ছা, যারা রেডিওটাকে সচল রেখেছিলেন। তৎকালীন বেতারের বেশ কয়েকজন কর্মকর্তা, আশাকুর রহমান খান, কামাল লোহানি, তারপরে সৈয়দ হাসান ইমাম, আরও মানে আমি হয়তো সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে ছিলেন। তো সেসব কারণে তখন খুব ভালো লাগলো। এবং সমরদা আমাকে দেখে বললেন, এই যে রবীন্দ্রসঙ্গীতের তো কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন এসছে, এখন রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করো। তো তারপরেই আমার এই গান দুটি রেকর্ড হয়েছিল এবং থাকার জায়গা হয়েছিল ওই বাড়িরই দোতলায়। ফ্লোরিং করতাম আমরা, যে বাড়িটিতে আমরা মানে রেকর্ডিং হতো, তো ওখানে ফ্লোরিং করতাম যখনই প্রয়োজন হতো। এবং আরেকটি জিনিস ছিল, সকাল 7:30 8টার মধ্যে আমাদের সব বিছানা থেকে উঠিয়ে দেওয়া হতো। আচ্ছা, কারণ ওখানে তো তখন বেতার কেন্দ্রের অফিস হবে, মানে সবই তো সাময়িক। তো আমরা সব 7টার মধ্যে উঠে বাইরে চলে যেতে হতো। তো মানে একরকম সে জীবনটি আমার মনে হয় ওই রকম দিন আর ফিরে আসবে না। তখন এত অসুবিধা, হয়তো খাবার পয়সা নেই, কোথাও যাওয়ার পয়সা নেই, কিন্তু যে মনের মধ্যে স্বাধীন হব, মুক্তিযুদ্ধ চলছে, এই যে একটা আবেগ, একটা তাড়না, এর সাথে অন্য কোনো বিপদ আপদ বা দুঃখ কষ্টের তুচ্ছ হয়ে যায়। সেই সময়কার অনেক
ছোট ছোট বড় অনেক স্মৃতি আছে। দুটি ছোট ছোট স্মৃতি বলি। স্বাধীন বাংলা বেতারে যেদিন আমার প্রথম গান প্রচারিত হয়, সেদিন আমার মায়ের মুখে, আমি বাসায় ছিলাম কারণ ওটা তো রেকর্ডেড ছিল গান, 15ই আগস্ট 1971। আমার মা যে কি খুশি হয়েছিলেন এবং কেঁদেছিলেন যে আমার ছেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান করছে এবং বাংলাদেশের জনসাধারণকে উদ্বুদ্ধ করছে। তো আমি আমার মায়ের চোখে তখন সমস্ত বাংলাদেশকে দেখেছিলাম যে নিশ্চয়ই অবরুদ্ধ বাংলাদেশের সমস্ত মাই হয়তো এভাবে তাদের সন্তানের কথা মনে করছে বা সন্তানকে উদ্বুদ্ধ করছে, যাও স্বাধীনতা যুদ্ধে যাও, দেশকে স্বাধীন করো, আমাকে স্বাধীন করো। আরেকটি কথা আমি বলবো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি অনুষ্ঠান ছিল রক্ত স্বাক্ষর, উপস্থাপনা করতেন স্বনামখ্যাত আবৃত্তিকার আশরাফুল আলম। ওনার পরিচালনা এবং উপস্থাপনা এই অনুষ্ঠানটি হতো। এতে রণাঙ্গনের বিভিন্ন এক একজন এক এক রকম অভিজ্ঞতা নিয়ে আসতেন, সেগুলোকে বর্ণনা করতেন। তা আমার কিছু দায়িত্ব ছিল যে আমি রণাঙ্গনে যেতাম যেটা আমাদের দখলে আছে, স্বাধীন মানে মুক্তিযোদ্ধাদের দখলে। তা আমি সেই রণাঙ্গনে গিয়ে রণাঙ্গন ঘুরে এলাম একটি কথিকায় পাঠ করতাম কথিকা। তো সেই রণাঙ্গন ঘুরে আসার জন্যে যখন আমি আমাদের মুক্ত অঞ্চলে গেলাম, এটা বোধহয় অক্টোবর নভেম্বরের কথা আমি বলছি, তখন মানে চূড়ান্ত পর্যায়ে আমাদের যুদ্ধ। সেখানে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান হচ্ছে, আমি মুক্তিযোদ্ধাদের দেখেছি, গান শুনে চোখ ভেসে যাচ্ছে, হ্যাঁ চোখ একদম ভেসে যাচ্ছে, কিন্তু তাদের যে যুদ্ধে যাওয়ার যে আগ্রহ, সেটা যেন শতগুণে বেড়ে যাচ্ছে। এই প্রজন্ম আসলে সেই সময়ের ইতিহাস, সেই সময়টাকে কতখানি জানতে পারছে বা সেই সময়টাকে কতখানি উপলব্ধি করতে পারছে বলে আপনার মনে হয়? 44 বছরে মানে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এ নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। তারপরেও আমার বিশ্বাস যে আমাদের যারা বর্তমান প্রজন্ম, তারা ঠিকই সঠিক ইতিহাসটি বুঝে নিতে পারবেন বা পারছেন, সে লক্ষণ আমি দেখছি। এবং তাতে আমি খুব আশাবাদী যে আমাদের এত ত্যাগ, এই যে একটি মহান যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যে যুদ্ধ, সেটা আমাদের প্রজন্ম এবং এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম এই গৌরবগাথা, আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা, এটি বহমান থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় এ জাতি ঐক্যবদ্ধ হবে। আমরাও সেই স্বপ্নই দেখছি এবং সেই পথেই আছি বলে আশা রাখছি। একটু যদি বলতেন বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। পরন্ত বেলা আমাদের, কাজেই চেষ্টা করছি কিছু গান গেয়ে যাওয়ার জন্যে। আর সাংগঠনিকভাবে সেটা হলো যে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার মাধ্যমে আমরা নতুন শিল্পীদের, বিশেষ করে পুরনো শিল্পীরা তো রয়েছেনই, নতুন শিল্পীদের একটি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। শুধু একা একা আমি গাইলাম, আমার এক ধরনের ভালো লাগা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যদি সাধারণ মানুষের মনে যদি আমাকে স্থান করে নিতে হয়, সাধারণ মানুষের মধ্যে যেতে তো হবে, কোনো মিডিয়ার মাধ্যমে হোক, স্টেজের মাধ্যমে হোক। আর স্টেজের সুবিধাটা হলো যে সরাসরি আপনি রিয়াকশনটা পেয়ে যাচ্ছেন তাৎক্ষণিকভাবে, সেই সুযোগটা আমরা শিল্পীদের করে দিচ্ছি। আপনাদের কাজ দিয়ে, আপনাদের জীবন দিয়ে আমাদের জীবনের স্বাধীনতার যে সূর্যোদয় ঘটিয়েছেন, আমরা আশা রাখছি সেই সূর্যোদয় আমরা ধরে রাখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য। আমরা আয়োজনের শেষে আপনার কাছ থেকে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, বাংলা ভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এরকম একটি দিনে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আর পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। বিখ্যাত স্কটিশ কবি টমাস ক্যাম্পবেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ,
দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।